এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, একটা রাজনৈতিক স্থিতিশীলতা যখন আসবে তখন তফসিল দেয়া হলে কাজটা অনেক সহজ হয়ে যায়। গণতন্ত্রের আপসীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। দেশের যে পলিটিক্যাল অ্যারেনা রয়েছে, সংকটময় পরিস্থিতি রয়েছে, সংকটগুলো উত্তরণ করে একটা তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে নিয়ে যাওয়ার জন্য বলেছি আমরা। তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। আসলে এই মুহূর্তে তফসিল পেছানোর কি আসলে কতটুকু যুক্তিযুক্ত বিষয়? আমাদের চিকিৎসার পরিভাষায় একটা রোগ আছে, এটাকে বলে ডিমেনশিয়া। বেশি বয়সে হয় সাধারণত সেনিয়ালিটির কারণে, মানে আপনার বয়স বেড়ে গেলে মানুষের স্মৃতিভ্রষ্টতা হয়। সকালে একটা কথা বলেছে, বিকালে ভুলে যায়, ওষুধ খেতে ভুলে যায়, অনেক সময় বাসার ঠিকানা ভুলে যায়। ডিমেনশিয়ার অনেক রিজন আছে, কিন্তু প্রধান রিজন হচ্ছে বয়স। ইউরিয়া বেড়ে গেলেও তো এরকম হয় না, শরীরে টক্সিসিটি হলে মানুষ এমনিতেও এটা হতে পারে, কিন্তু এমনিতে আপনার বয়স হয়েছে তাই আপনার স্মৃতি কমবে। আমার অবাক লাগে যে এনসিপির মতো একটি তরুণদের দল, এরা সকালে একটা কথা বলে, বিকালে একটা বলে। আপনাকে আগে ধন্যবাদ জানাই, চমৎকার একটা বাইলিঙ্গুয়াল আজকে ট্যাগলাইন দিয়েছেন, কার মুড চিল। এখন দেখেন, তারা কয়েকটা মোটা দাগে কারণ বলেছে। রাজনৈতিক অস্থিতিশীলতা দেশে বিরাজ করছে। তো রাজনৈতিক স্থিতিশীলতা কিসের মধ্যে দিয়ে আসে? নির্বাচনের মধ্যে দিয়ে। তারা গিয়েছে তফসিল পেছাতে বলতে, তফসিলের তারিখ পরে দিতে। তার মানে কি? তারা নির্বাচন পেছাতে চায়। তফসিল পেছালে নির্বাচন পেছাবে, তফসিল আপনি যত পেছাবেন নির্বাচন তত পেছাবে। তাহলে অস্থিতিশীলতার দায় দিয়ে অস্থিতিশীলতাকে দীর্ঘায়িত করার চেষ্টা। এরপরে বলেছে পলিটিক্যাল অ্যারেনাতে যে অবস্থা বিরাজ করছে, পলিটিক্যাল অ্যারেনাতে তো আওয়ামী লীগ নাই, দোসররা সম্পূর্ণভাবে কোণঠাসা। মিথ্যা মামলা এবং সত্য মামলা, সব ধরনের মামলা দিয়ে লোকজনকে জেলখানায় ভরে দেওয়া হয়েছে, এবং তারপরে কেউ কিছু কথা বললেই তাকে ট্যাগিং করা হচ্ছে। দু একজন বা তারও বেশি লোকজনকে মবে আক্রান্ত করা হয়েছে। তো পলিটিক্যাল অ্যারেনার অস্থিতিশীলতা তৈরি করলো কি? তাই না? জি। যারা নাই তারা, নাকি যারা আছে তারা? তাহলে নিজেরাই পলিটিক্যাল অ্যারেনার অস্থিতিশীলতা তৈরি করে দোহাই দিচ্ছে আর বলছে যে নির্বাচনটা একটু, মানে তফসিলটা একটু পুনর্নির্ধারণ করেন। তারপর আবার সবাইকে অনবোর্ড করতে বলে। সবাইকে অনবোর্ড করতে বলা মানে কি? তাদের পছন্দের লোকজনকে অনবোর্ড করা। সবাই অনবোর্ড, আর আমরা যাদের সবাই বলি তাদের অনবোর্ড, দুইটা তো দুই জিনিস। তো ওনাদের পছন্দের লোকজনকে অনবোর্ড করতে হবে। তো ওনাদের পছন্দের লোক তো অনবোর্ডই আছে, বরং দু একজন আছে যাদেরকে ওনারা অনবোর্ড চায় না। যেমন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, বাম দলকে নিষিদ্ধ করতে হবে। এর মধ্যে একদিন ইসলামী আন্দোলনের একজন বলেই বসলেন যে বিএনপিকে নিষিদ্ধ করে দিতে হবে, কারণ তারাও স্বৈরাচার ছিল, তারাও সামরিক শাসন করেছে, এরকম কি জানি বলেছেন। এরপরে আমি কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম তাকে যে জামাতে ইসলামকে করতে হবে, বলে হ্যাঁ তাদেরকেও করতে হবে, কাউকে রাখা যাবে না, ওনারা থাকবে। তো সবাই তাহলে অনবোর্ড কিভাবে হবে? আবার সবাইকে অনবোর্ড হোক এটা চায়। আবার এই যে আমার পাশে বসা তারেক যখন নিবন্ধন চেয়েছে, তারেকের পক্ষে আবার বলে নাই যে তারে নিবন্ধন দেন। তো সবাইকে অনবোর্ড চায় নাকি চায় না? এই জন্য আমি বলেছি যে সকালে যেটা বলে বিকালে কি সেটা ভুলে যায়? আমার মনে হয় সকালে যেটা বলে সেটা বিকালবেলা ভুলে যায়, অথবা সকাল আর বিকালে স্বার্থ অনুযায়ী তাড়িত হচ্ছে। দেশপ্রেম কিংবা বৃহত্তর স্বার্থ যেটা, সেইটা বিবেচনায় না নিয়ে তারা বিবেচনায় নিচ্ছেন দলের স্বার্থ এবং রাজনীতির স্বার্থ। রাজনীতি এবং দলের স্বার্থ সবসময় মানুষের পক্ষে যায় না। এখন দেখেন, এই মুহূর্তে নির্বাচন পেছালে কার লাভ? সবচেয়ে বেশি লাভ আওয়ামী লীগের। নির্বাচন যত পিছাবে তত আওয়ামী লীগের লাভ হবে। আপনি যত দেরি করবেন ততই আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে, নানানভাবে আওয়ামী লীগ ফিরে ফিরে আসবে। তারপরে কার লাভ? তারপরে লাভ এনসিপির। এককভাবে একটা সিটও জিতবে না। ফলে যত পিছাতে পারে তত কিশোর উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, যুবক উপদেষ্টা, দুই একটা বুইরা উপদেষ্টা যারা আবার তাদের মাথায় হাত বোলানো ছাড়া সকালবেলা নাস্তা খেতে পারে না, এই সব নিয়ে তারা দেশ শাসন করতে পারবে। যখন তখন প্রধান ব্যক্তির ঘরে ঢুকে পড়তে পারবে, যখন তখন একে সরাও তাকে সরাও বলতে পারবে। তাহলে দ্বিতীয় লাভ হচ্ছে নির্বাচন পেছালে এনসিপির, আর তৃতীয় লাভ কার? জামাতের। কেন জামাত ইসলামের লাভ? কারণ জামাত ইসলাম এমন একটা সন্ধিক্ষণে আছে, এই মুহূর্তে তারা পরিপূর্ণভাবে ক্ষমতাও যেতে পারবে না ইলেকশন করলে, আবার ক্ষমতা থেকে যেতেও তাদের ইচ্ছা করছে না, কারণ প্রশাসনের বিভিন্ন জায়গাতে তারা নিজেদের লোক বসিয়েছেন। আর কোথাও বসান আর না বসান,
তারা কয়েকটা জায়গায় বসাতে যে পেরেছেন, এটা পত্রপত্রিকার রিপোর্ট আছে। আমি তাদেরকে অভিযুক্ত করতে চাচ্ছি না, এটা পলিটিক্যাল একটা স্ট্র্যাটেজি। সব দলই চায় প্রশাসন সহ সব জায়গায় নিজের লোক থাকুক। নিজের লোক না থাকলেই তখন দলীয়করণ। হ্যাঁ, নিজের লোক থাকলে বলে আমরা দেশপ্রেমিক, তৌহিদি, তারপরে গণতান্ত্রিক, জাতীয়তাবাদী, তারপরে হচ্ছে বিপ্লবী এবং পরিবর্তনবাদী, এইসব শব্দ দিয়ে সেগুলো জায়েজ করে। তো এখন যদি কোনো কারণে নির্বাচন না হয়, তাহলে প্রশাসনের মধ্যে যারা বিভিন্নভাবে পদোন্নতি, পদায়ন পেয়েছেন নিজেদের লোকেরা, এদেরকে দিয়ে জামায়াত তাদের রাজনৈতিক উপকার সাধিত করতে পারবে। এবং শুধু তাই না, তারা এক ধরনের ক্ষমতা এনজয় করছে। আর কিছু বলেন আর না বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগে গেলে আপনি দেখবেন যে মাশাআল্লাহ সেখানে তাদের বেশ লোকজন চতুর্দিকে তারা পদায়িত হয়েছেন। ফলে দেশের অন্তত চিকিৎসার যে বিষয়টি, এটি তারা নিজেদের হাতে নিতে পেরেছেন। এবং আপনি দেখবেন এখন আরও একটা মজার ব্যাপার ঘটবে। এখন এই যে কিছুদিন আগে ডাক্তাররা মার খেত না, দেখবেন এই মার খাওয়া কমে গিয়েছে, কারণ যারা মারতো তারাই মোটামুটি জায়গা মতো গিয়ে বসে পড়েছে। তো এই হচ্ছে অবস্থাটা। আমি মনে করি যে নির্বাচন পেছালে লাভ হবে লীগ, এনসিপি, জামাতে। ফলে এরা চিল মুডে থাকবে, কেউ বিদেশে চিল করবে, কেউ বাংলাদেশে চিল করবে। এবং আপনি দেখবেন ঘুরে ফিরে তারা কিছু কথা বলবে, যার মধ্যে আবার একটু হাওয়া বাতাস দিচ্ছে হচ্ছে বিদেশি সংস্থা বলেছে 70% জনপ্রিয় এই মুহূর্তে। দেশের 70% লোক মনে করে দেশের সবচেয়ে জনপ্রিয় সংখ্যাটা সুন্দর, 69। হ্যাঁ, 69 আর কি, 69। হ্যাঁ, বেশ সুন্দর। 69-এর গণ অভ্যুত্থানের কথা মনে পড়ে যায়, গণ আন্দোলনের কথা মনে পড়ে যায়। আমরা মোটামুটি 70 ধরতে, আমার 70 ভালো লাগে বেশ, 71 আর 69-এর মাঝখানে। তো এরাই 23 সালে বলেছিল যে দেশের 70% লোক মনে করে শেখ হাসিনাই সবচেয়ে জনপ্রিয়, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লিডার। তো ওদের জরিপ প্রকাশের 1 বছর হওয়ার আগেই সরকারের পতন হয়ে গেল। এই ব্যাপারটা যদি ফিরে ফিরে আসে, যেহেতু হিস্ট্রি রিপিটস ইটসেলফ, তাহলে আমার তো ধারণা 1 বছরের মধ্যে একই ঘটনা যদি আবার ঘটে, তাহলে তো আমি মনে করি যে এই জরিপওয়ালারা দুইভাবে তারা বিশ্বব্যাপী বিখ্যাত হবেন। এক হলো তাদের জরিপ ভুল, ভবিষ্যৎবাণী, এবং আরেকটা হলো এই ভুল জরিপ দিয়ে ভবিষ্যৎবাণী বের হয়। তো এই যে অবস্থাটা চলছে, এই সব জরিপ টরিপ করে আরো অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে। আমার কি জানার দরকার আছে এই অন্তর্বর্তী সরকার 100% জনপ্রিয় কিনা? এই অন্তর্বর্তী সরকার যদি 250% জনপ্রিয় হয়, এই অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক, তারা ভোটের মাধ্যমে আসে নাই। এবং জুলাই সনদের প্রধানতম অঙ্গীকার হচ্ছে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যে সংসদীয় গণতন্ত্র উচ্চ কক্ষ নিম্ন কক্ষে বিভক্ত হবে, এবং সেই বিভক্ত 2 কক্ষের মধ্যে তদারকির মাধ্যমে দেশে আর কখনো স্বৈরাচার জেগে উঠবে না। এই অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার যদি 250% জনপ্রিয় হয়, তারপর এটা অগণতান্ত্রিক এবং ভোটবিহীনভাবে ক্ষমতায় থাকাই এক ধরনের স্বৈরতন্ত্র। কেননা তারা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। কথায় কথায় তারা বলেন আমরা বিপ্লব, আন্দোলন, অভ্যুত্থানের মাধ্যমে এসেছি। যদি তাই এসে থাকেন, তাহলে জুলাই সনদের জন্য গণভোট না করে নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের অন্তত একটি ধারা বাস্তবায়ন করুন। কারণ জুলাই সনদের মধ্যে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক, উদারনৈতিক একটা নির্বাচন করার কথা আছে। এটা করলেই কিন্তু জুলাই সনদের একটি ধারা বাস্তবায়িত হয়। আরো মজা আছে, এরা না নির্বাচনের আগেই গণভোট চাইছিলেন, রাস্তায় রাস্তায় তারা আন্দোলন শুরু করেছিলেন। তফসিল পিছালে গণভোট পিছাবে না, গণভোট পিছাইতে তাদের কোনো অসুবিধা নেই। এখন আছে যে তারা মানে গণভোটটাই আগে দিতে হবে, এখনো সেই কথাই। তাহলে কি 2টা তফসিল ঘোষিত হবে? দেশের এই রাজনৈতিক অস্থিতিশীলতা, পলিটিক্যাল অ্যারেনাতে যে বর্তমান অবস্থা, সবাইকে অনবোর্ড করা, এবং এটার জন্য আবার অজুহাত কি দিয়েছেন জানেন তো? একজন ব্যক্তির অসুস্থতা, যিনি আবার তাদের দলের নেতা না। উনি যে দলের নেতা, তারা নির্বাচনটা সময় মতো চায়, আর এরা গিয়ে বলছে মানে এটা হচ্ছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। জি, আমি এইভাবে বলেই যেতে পারবো। তুষার ভাই, আপনার কাছে মানে লেট দেম চিল, বাট নো ডিলে উইথ তফসিল। জি, গতকাল বিএনপির নেতা মির্জা আব্বাস একটি কথা বলেছেন, তারপর থেকেই তার বক্তব্যটি মোটামুটি সারা দেশে আলোচিত এবং ভাইরাল বলা যায়। তিনি জামাতের উদ্দেশ্যে বলেছেন, একটা খারাপ কথা বলতে হয়, আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ, কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আরও দীর্ঘ বক্তব্য তিনি দিয়েছেন। আমি খুব ছোট্ট একটি বিষয় উল্লেখ করলাম যে আসলে রাজনীতিতে বেশ আলোচনা, এক ঢিলে 2 পাখির মতো উনি মানে এক তালিতে 2টা গালি দিয়েছেন। এক হলো আওয়ামী লীগকে বলেছেন মানে একটা ভয়ঙ্কর দল, একসঙ্গে দুটো, এবং তারই সাথে সেই ভয়ঙ্কর দলের যে ভয়ঙ্কর ওষুধ
সেই ওষুধটা আবার আরেকটি দলকে দিতে বলেছেন, মানে তারাও সমভাবে ভয়ঙ্কর। তো এটা আসলে পুরনো রাজনীতিবিদ যারা তারা এরকম সুন্দর করে কথা বলেন। তো তিনি একটা কথা বলেছেন, আমি শুধু এতটুকুই বলবো যে এই কথা ঠিক যে এই মুহূর্তে আওয়ামী লীগের যে অনুপস্থিতি, সেই অনুপস্থিতি এইভাবে জামাতে ইসলামকে প্রায় তারছিড়া করে তুলেছে। এর কারণ হচ্ছে আমি বেশ কিছু বক্তৃতা তাদের দেখেছি, তাদের ঠিক যে ধরনের বক্তৃতা তারা দেন, এই বক্তৃতাগুলো সেই রকম বক্তৃতা না। এই বক্তৃতাগুলি এক ধরনের, আমি মনে করি যে বেশ একটা স্বাধীন, মানে ড্যাম কেয়ার ধরনের বক্তৃতা। এরকম একটা বক্তৃতা আমি দেখেছি, আমি সত্য মিথ্যা জানি না, যে যেখানে তারা বলছেন যে ক্ষমতায় তাদের যেতেই হবে, পুলিশ সবাই তাদের পিছনে সামনে যেভাবে নির্দেশ করবে, উঠবস করবে, বিতর্কিত একাধিক নেতার আমরা বক্তব্য উঠবস করবে। তারপরে তারা মেয়েদেরকে কাজকর্ম ছেড়ে বাড়িতে ঢুকে পড়তে বলছেন, কখনো রানী বলে সম্বোধন করছেন, কখনো বলছেন কাজ করতে হবে না, 5 ঘন্টা কাজ করলে আরো 3 ঘন্টার বেতন দিয়ে দিব, মানে প্রতিদিন বোনাস, 5 ঘন্টা কাজ করে 3 ঘন্টার বোনাস। তো এই ধরনের যে পরিকল্পনাহীন কথাবার্তা, এটা তারা আগে কখনো বলতেন না। আর একটা মজার বিষয় আমি দেখেছি, যে দলের শেষে ইসলামই আছে, সেই দলে অন্য ধর্মের লোকজন বেশ নাকি ইয়েও পাচ্ছেন, নমিনেশন। আমি একটু কথা বলতে চাচ্ছি, মানে নমিনেশনও পাচ্ছেন। প্রথমবারের মতো বাংলাদেশের যে একজন ভিন্ন ধর্মের মানুষকে জাতীয় নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। মানে যদি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল হয় এবং তারা যদি ধর্মভিত্তিকই হয়ে থাকেন, তাহলে সেইখানে অন্য ধর্মের মানুষের জায়গা পাওয়ার কথা না, তাদের শর্ত অনুযায়ী। কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে তারা আপোষ করেছেন। তারা এমনও বক্তৃতা দিয়েছেন যেখানে দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে। ইসলাম ধর্মে একটি জিনিস আমরা সবাই জানি যে বিশ্বাসের জায়গা কি জানি তর্ক করা হয়েছিল। তাহলে সেই ভিন্ন ধর্মের মানুষ কি সেই বিশ্বাসের সঙ্গে আসতে পারে? তাহলে তার ধর্ম থাকে। তার মানে তারা ইসলামের রাজনৈতিক বিশ্বাস আর ইসলামের ধর্মীয় বিশ্বাসকে আলাদা করে ফেলেছেন, তাই না? তা না হলে কি করে রাজনীতির ইসলামে অন্য ধর্মের মানুষ আসতে পারবেন, আর ধর্মের ইসলামে অন্য ধর্মের মানুষ ধর্ম গ্রহণ না করে আসতে পারবেন না, তাই না? এটা একজন সাধারণ গুনাহগার মুসলিম হিসেবে, আমি একজন গুনাহগার মুসলিম হিসেবে আমার মনে এই প্রশ্নটা জাগে আর কি, যে যেখানে একজন মুসলিম পর্যন্ত একটু পান থেকে চুন খসা বক্তব্য দিলে প্রায় তার শিরচ্ছেদ হওয়ার অবস্থা হয়, সেখানে সম্পূর্ণভাবে ইসলাম ধর্মে অবিশ্বাসী তিনি কি করে একটি ইসলামী ধর্মের পতাকা নিয়ে ইলেকশন করতে পারেন? তো এইগুলা সব স্ববিরোধিতা না? তো এইগুলি আমাদেরকে দেখতে হচ্ছে। ফলে আমার কেন জানি মনে হচ্ছে যে কথাটা খুব একটা ভুল না, হয়তো বলার ভঙ্গিদের মধ্যে কিছু একটা ভুল থাকতে পারে, কিন্তু মনেই হচ্ছে যে মানে এক ধরনের থাকে না যে কিছু কিছু অসুখ আছে যেটা আপনি নির্মূল করবেন না, কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য রোজ ওষুধ খেতে হয়। যেমন ডায়াবেটিস, যেমন আপনি মনে করেন অ্যাজমা, ইনহেলার নিতে হয়। যেমন ধরেন ক্রনিক ব্রঙ্কাইটিস থাকলে এক ধরনের প্রিভেনশন নিতে হয়। তো এরকম কিছু অসুখ আছে, হাইপার টেনশন রোজ ওষুধ খেতে হয়, ডায়াবেটিস রোজ ওষুধ খেতে হয়। তো এরকম কিছু রোগের মতোই আর কি, হয়তো আওয়ামী লীগ থাকলে হয়তো একটু সংযত আচরণ হতো।